শহরের অলিগলি থেকে বড় বড় অফিস সব জায়গাতেই আজ সিসিটিভি ক্যামেরা যেন নিরাপত্তার প্রথম ভরসা। কিন্তু হঠাৎ করেই যদি সেই ক্যামেরাগুলোর একটা বড় অংশ বাজার থেকে উধাও হয়ে যায়, যদি এমন হয় যেসব ব্র্যান্ড এতদিন আপনার বাড়ি বা অফিসে নজরদারি চালাচ্ছিল তারা আর নতুন করে বাজারে বিক্রি করতে পারবে না, ১ এপ্রিল ২০২৬ থেকে ঠিক এমনই এক বড় সিদ্ধান্ত কার্যকর করল ভারত সরকার। ইন্টারনেট সংযুক্ত সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে কড়া নিয়ম জারি করা হয়েছে, আর এই নিয়মের জেরে কার্যত বাজার থেকে বাদ পড়তে চলেছে একাধিক চীনা সংস্থা। ২ বছর আগেই এই পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সরকার জানিয়েছিল ভবিষ্যতে শুধুমাত্র সার্টিফাইড বা অনুমোদিত ক্যামেরাই ভারতে বিক্রি করা যাবে। সেই ট্রানজিশন পিরিয়ড শেষ হয়েছে ২০২৬-এর ১ এপ্রিল, আর তারপর থেকেই শুরু হয়েছে বড়সড় পরিবর্তন। সরকারের নতুন নিয়ম অনুযায়ী কোনো সিসিটিভি ক্যামেরা যদি চীনা উৎসের চিপসেট বা ফার্মওয়্যার ব্যবহার করে তাহলে সেই ক্যামেরা আর সার্টিফিকেশন পাবে না, অর্থাৎ সোজা কথায় সেগুলো বাজারে বিক্রির অনুমতি থাকবে না। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্বের ২ বড় নজরদারি সংস্থা হিকভিশন এবং দাহুয়ার ওপর। একসময় এই ২ সংস্থাই ভারতের সিসিটিভি বাজারের প্রায় ১/৩ দখল করে রেখেছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। শিল্পমহলের দাবি হিকভিশনের একটি বিশাল কারখানা, যেখানে প্রতি মাসে প্রায় ২০ লক্ষ ক্যামেরা তৈরি করা সম্ভব, সেটিও অনুমোদন পায়নি, কারণ সেখানে চীনা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। ফলে সেই উৎপাদন কার্যত থমকে গেছে। দাহুয়ার ক্ষেত্রেও পরিস্থিতি আরও কঠিন। তাদের ব্যবসা প্রায় ৮০% কমে গিয়েছে। এখন তারা শুধুমাত্র পুরনো অ্যানালগ ক্যামেরা বিক্রিতে সীমাবদ্ধ। শুধু এই ২ সংস্থা নয়, স্মার্ট ডিভাইস বাজারে পরিচিত ব্র্যান্ড যেমন শাওমি বা রিয়েলমি, তাদেরও স্মার্ট সিসিটিভি ক্যামেরা সেগমেন্ট থেকে পুরোপুরি সরে যেতে হয়েছে, কারণ তারা নতুন সরকারি মানদণ্ড পূরণ করতে পারেনি। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ভারতের বাজারে কি হবে? উত্তরটা স্পষ্ট, বাজারে বড় রকমের রদবদল শুরু হয়ে গেছে। দেশীয় সংস্থাগুলি দ্রুত এই শূন্যস্থান পূরণ করতে শুরু করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসেব বলছে ইতিমধ্যেই প্রায় ৮০% বাজার দখল করে ফেলেছে ভারতীয় কোম্পানিগুলি। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া এখন শুধু একটি স্লোগান নয়, এটি বাস্তব বাজার দখলের কৌশল হয়ে উঠেছে। তবে এই পরিবর্তনের পেছনে শুধু ব্যবসায়িক কারণ নয়, রয়েছে নিরাপত্তা সংক্রান্ত বড় উদ্বেগও। সরকারের মতে অনেক চীনা ক্যামেরায় এমন কিছু প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে যার মাধ্যমে দূর থেকে নজরদারি করা সম্ভব, অর্থাৎ সাইবার নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে। এই কারণেই ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কঠোর নিয়ম এনেছে, যাতে কোনোভাবেই এমন ঝুঁকিপূর্ণ ডিভাইস বাজারে না আসে। এখন প্রশ্ন, যারা ইতিমধ্যেই এই চীনা ব্র্যান্ডের ক্যামেরা ব্যবহার করছেন তাদের কি হবে? সরকার স্পষ্ট করে জানিয়েছে পুরনো ক্যামেরা জোর করে খুলে নেওয়া হবে না, অর্থাৎ আপনার বাড়িতে যদি আগে থেকে এই ধরনের ক্যামেরা থাকে তা ব্যবহার করতে পারবেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। ধীরে ধীরে এই সংস্থাগুলি ভারতীয় বাজার থেকে সরে গেলে সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে যেতে পারে, ফলে সাইবার সিকিউরিটি ঝুঁকি বাড়বে। এর পাশাপাশি সার্ভিস সাপোর্টও কমে যাবে। কোনো সমস্যা হলে মেরামত বা ওয়ারেন্টি পরিষেবা পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই ছোট ব্যবসায়ী বা ডিস্ট্রিবিউটারদের অনেকেই বাজার থেকে উধাও হয়ে গিয়েছেন, অর্থাৎ এখনকার ব্যবহারকারীরা ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারেন। আর যারা নতুন করে সিসিটিভি কিনতে চাইছেন তাদের জন্য একটা বড় প্রশ্ন, দাম কি বাড়বে? উত্তর, হ্যাঁ, কিছুটা বাড়ছেই। কারণ এতদিন যে চীনা চিপসেট ব্যবহার করা হতো তা তুলনামূলকভাবে সস্তা ছিল। এখন সেই জায়গায় তাইওয়ান বা আমেরিকার প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে, যা অনেক বেশি ব্যয়বহুল। শিল্পমহলের হিসেব অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সিসিটিভি ক্যামেরার উৎপাদন খরচ ১৫ থেকে ২০% পর্যন্ত বেড়ে গেছে। ফলে মাঝারি আর উচ্চমানের ক্যামেরার দাম বাড়তে শুরু করেছে। যদিও কিছু দেশীয় সংস্থা লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবুও সামগ্রিকভাবে বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের সামনে দুটো বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ১, নিরাপত্তা, ২, খরচ। একদিকে সরকার সাইবার নিরাপত্তা জোরদার করতে চাইছে, অন্যদিকে ক্রেতাদের খরচও কিছুটা বাড়ছে। তবে দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ভারতীয় শিল্পের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। দেশীয় সংস্থাগুলি নিজেদের প্রযুক্তি উন্নত করার সুযোগ পাচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। এছাড়াও সরবরাহ ব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা কমানো, এই কৌশলও এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট। সব মিলিয়ে ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই পরিবর্তন শুধু একটি নিয়ম নয়, এটি ভারতের সিসিটিভি শিল্পে এক বড় মোড় ঘোরানো পদক্ষেপ। নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি ৩টি ক্ষেত্রেই এর প্রভাব পড়তে চলেছে।
এখন দেখার এই নতুন ব্যবস্থায় দেশীয় সংস্থাগুলি কতটা নিজেদের জায়গা পাকা করতে পারেন আর ক্রেতারা কতটা দ্রুত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হবে, সোনা কিনবেন ভাবছেন? বুঝে উঠতে পারছেন না এটা এই দুই মূল্যবান ধাতু কেনার সঠিক সময় কিনা? দাম বাড়লো না কমলো তা নিয়ে চিন্তা করছেন? তাহলে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে। আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনার মনের সব প্রশ্ন দূর করে দিতে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, আমেরিকার হঠাৎ নীতি প্রণয়নে জ্বালানির পাশাপাশি প্রভাব পড়েছে সোনার উপর দামে। গত বছরের তুলনায় সোনার উপর দাম বাড়লেও শেয়ার বাজারের পরিভাষায় প্রায় 7% মূল্য হ্রাস হয়েছে হলুদ ধাতুর। ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক বিক্রির চাপে সোনা ও রূপোর দাম কমেছে। সাধারণত যখন বাজার পড়ে সোনার দাম বাড়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য এবং বিশ্বজুড়ে উত্তেজনা পুরো সমীকরণটি বদলে দিয়েছে। সোনা এবং রূপো উভয়ই সস্তা হয়েছে। রূপোর দাম 5% কমেছে, অন্যদিকে সোনার দাম 1.5% কমেছে। রূপোর দাম প্রতি কেজিতে 11,000 টাকা কমে 2,33,000 টাকায় দাঁড়িয়েছে। এদিকে সোনার দাম প্রতি 10 গ্রামে 1,51,480 টাকায় পৌঁছেছে। 24 ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। আন্তর্জাতিক বাজারে স্পট রূপোর দাম কমে প্রায় 3% কমে গিয়েছে, 72.59 ডলারে নেমেছে। বৃহস্পতিবার সোনার দাম 1% বেশি বেড়ে 19 মার্চের পর সর্বোচ্চ পৌঁছেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইরাক নিয়ে মন্তব্যের পর তা কমে যায়। অন্যান্য মূল্যবান ধাতুও চাপের মুখে পড়ে। প্ল্যাটিনামের দাম 1,928 ডলারে এবং প্যালাডিয়ামের দাম 1,451 ডলারে নেমে আসে। তবে বিশেষজ্ঞদের মত, বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেওয়া আবশ্যক। আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়েছে 2.15%, পাশাপাশি রূপোর দাম 5% কমেছে। ডলার ইন্ডেক্স বেড়ে চলাই এর কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক বাজার বলে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে, অন্যদিকে ডলারের দাম পড়লে সোনার দাম বাড়ে। ফলে যুদ্ধের অস্থির বাজারে মধ্যবিত্তর মুখে এখন হাসি। সাধারণ ক্রেতার পাশাপাশি বিনিয়োগকারীদের মনেও আশার আলো জুগিয়েছে এই পতন। তবে সাম্প্রতিক সময়ে যারা সোনায় বিনিয়োগ করছেন তাদের জন্য এই পতন যথেষ্ট উদ্বেগের। শুক্রবার 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল 14,035 টাকা, অন্যদিকে 24 ক্যারেট সোনার দাম 14,770 টাকা। প্রতি গ্রাম রূপোর দাম 262 টাকা। বৃহস্পতিবার থেকে শনিবারও সোনার উপর দামে ওঠাপড়া লক্ষ্য করা গিয়েছে। সোনার উপর সস্তা হলেও অপরিশোধিত তেলের দাম উল্টো পথে হাঁটছে। তা প্রায় 5.5% বেড়ে ব্যারেল প্রতি 106.47 ডলারে পৌঁছেছে, যা আবার বিশ্বের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সোনা বা রূপোয় বিনিয়োগ করার আগে অবশ্যই ব্যক্তিগত আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত, কারণ বাজারের এই ওঠাপড়া স্বল্পমেয়াদীও হতে পারে। 2020 সালের মার্চে নিফটিতে প্রায় 23% পতন লক্ষ্য করা গিয়েছিল। চলতি বছরের মার্চ মাসে নিফটির 11% পতন হয়েছে। এই অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে সোনার ক্রেতার সংখ্যা হু হু করে নিচে নেমে গিয়েছে। উল্টো দিকে বিক্রেতারা সোনা বিক্রি করতে পারছেন না। আসলে সোনার বদলে ডলারে ইনভেস্ট করাই দুই মূল্যবান ধাতুর পতনের মূলে রয়েছে বলে মত বাজার দর বিশেষজ্ঞদের। অপরিশোধিত জ্বালানি কেনার মূল মাধ্যম হলো ডলার। আগে ব্যারেল প্রতি পেট্রোলজাত জ্বালানি কিনতে যেখানে অনেক কম ডলার দিতে হচ্ছিল, বর্তমানে ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বহুগুণ বেশি ডলার ব্যয় করতে হচ্ছে তরল সোনা কেনার জন্য। ডলার এবং সোনা দুটোকেই গ্লোবাল কারেন্সি হিসেবে ধরা হয়। বিনিয়োগকারীরা সময় সুযোগ বুঝে কখনো ডলার কখনো সোনায় ইনভেস্ট করে থাকেন। আমেরিকায় যখনই ডলারের পতন হয় তখন বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে ঝুঁকে পড়েন, কারণ ডলারের পরিবর্তন হিসাবে একমাত্র সোনাকেই গ্লোবাল কারেন্সি বা আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ধরা হয়। জ্বালানি তরলে ইনভেস্টমেন্ট সেই অর্থে হয় না। এর অন্যতম মূল কারণ পরিবহন খরচ। তবে যুদ্ধের মধ্যে মধ্যবিত্তদের জন্য একটাই স্বস্তির খবর, ডলারের দাম বাড়লেও সোনার দাম কমবে। তাই অপেক্ষা করুন, সঠিক সময় সোনার উপর মতো মূল্যবান ধাতু কিনে ফেলুন।